আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। যদিও গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে তিনি জানতেন বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত, হয় তাকে অথবা কোনো কিছু হলে তার অবর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী এই দেশের মানুষ বানাবেন। জেনে শুনেও তিনি বলেছেন নো, 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রীর মেয়াদ হতে পারবে না, যত মেয়াদেই হোক যতবারই হোক সংবিধান সংশোধন করেন। আমি প্রস্তাব দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে, সবাই রাজি হয়েছে, কোনো নোট অফ ডিসেন্ট নাই। কেননা আমরা চাই না ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা একদলীয় রাষ্ট্র ব্যবস্থার এবং পার্লামেন্টারি স্বৈরাচারের কোনোদিন আর উৎপাত না হোক, উৎপত্তি না হোক, এখানেই শেষ। সেটাকে আপনারা প্রশংসা করবেন না, আমি মনে করছিলাম বিরোধী দল থেকে হাততালি পাবো। যাই হোক, আমার তো ফ্লুটাই নষ্ট হয়ে গেল। আমার স্পিকার এখন আমি আর কি বলতাম, কি বলে জুলাই সনদে আসি নাই, সময় কতক্ষণ আছে আমি বিষয় জানি না। এখানে জুলাই সনদের মধ্যে এখন দফাওয়ারি আলোচনা করতে চেয়েছিলাম, সবাই তো রাজনৈতিক বক্তব্য দিয়েছে, সেই জন্য আমিও একটু অনুপ্রাণিত হয়ে পয়লা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিলাম। মানে স্পিকার, কথা তো বলার কথা, দফা অনুসারে জুলাই জাতীয় সনদের যেটা প্রণয়নের সাথে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম, কাজ করেছি, সেইটার মধ্যে কিভাবে এরা ড্রাস্টিক মানে সার্জিক্যাল কি যেন ড্রাস্টিক সার্জারি করেছে সেটাও দেখতে হবে। আমি সার্জিক্যাল অপারেশন করেছি সেটা দেখতে হবে। আমরা 33টা রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। তার মধ্যে পার্লামেন্টে যারা এসছে তাদের সংখ্যা 8টা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বিএনপি এবং জামাত ইসলামী। এখানে সিরিয়াল নাম্বার দেয়া আছে, আমি নোট করে রেখেছি কার সিরিয়াল নাম্বার কত। তবে আমাদেরটা 21, জামাত ইসলামেরটা 22। যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনি 21-22 দেখলে দেখবেন, আর এনসিপিরটা হচ্ছে আপনার 14। এইভাবে সিরিয়াল সবগুলো বলতে গেলে সময় লাগবে। কিন্তু এখন আমি দফাওয়ারি যদি যাই, মাননীয় স্পিকার, কথা অনেকগুলো বলে ফেলেছি, জবাবও অনেকগুলো দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত আলোচনাই করতে পারবো, অসুবিধা নাই। দফা 3-এর মধ্যে এইখানে প্রথম দফাতে ঐক্যমত্য উপনীত হওয়া বিষয়সমূহ সংবিধান সংশোধন সাপেক্ষে বলা আছে। আইনমন্ত্রী বলেছে 47টা দফা আছে, ওর মধ্যে আরো দফা থাকতে পারত, যেগুলো তারা ঐক্যমত্য হওয়ার পরেও ইনক্লুড না করে একটা ষড়যন্ত্র করেছে আমি বলবো। কিন্তু আর যেগুলো ঐক্যমত্য হয় নাই সেরকমও কোনো বিষয় বাদ দিয়েছে, যেমন তফসিল। এখন বলেছে সংবিধান সংশোধন সংক্রান্ত দফা 3, যে দফাগুলো নিয়ে শুধু আলোচনা করা দরকার, সংক্ষিপ্ত আলোচনা শুধু ওখানেই করব, বাকি দফাগুলো ছেড়ে দেবো। মাননীয় স্পিকার, এখানে সংবিধান সংশোধনের বিষয়টা উচ্চ কক্ষে নিয়ে যাওয়ার বিষয়টা হয়েছে, সেটা আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, আমি আর রিপিট করব না সময় বাঁচানোর জন্য, যে উচ্চ কক্ষে সংবিধান সংশোধনী বিল যেতে পারে না। কেন পারে না তাও বলেছে। দফা 4, সংবিধানের 7 ক এবং খ আমরা বিলুপ্তির পক্ষে, এখনো বিলুপ্তির পক্ষে। এখানে অবশ্য 3টা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা না। সেটা কারা কারা দিয়েছে জানি না, তবে মেন দলের মধ্যে না, তারা পার্লামেন্টে আসে নাই বলে তাদের নাম আমি উল্লেখ করছি না। এই 7 খ এবং খ কি? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, ফেসিবাদী আওয়ামী লীগ সরকার বলেছিল এই সংবিধানের বিরুদ্ধে কিছু কিছু কথা বললে, যা বললে মৃত্যুদণ্ড হবে এবং সর্বোচ্চ সাজা দেওয়া হবে ইত্যাদি, রাষ্ট্রদ্রোহিতা হবে। তারপরে বলেছিল দফা খতে, আমি বিস্তারিত বলছি না, এটা অনেক আইনের ভাষা, বলেছে এই সংবিধানের 1/3 প্রস্তাবনা সহ, আর্টিকেল 8 সহ এবং জরুরি বিধান বাদে বাকি সংবিধানের 1/3 এবং তফসিল সমূহ 5-6-7 পরিবর্তন করতে পারবে না নেক্সট পার্লামেন্ট। পরবর্তী পার্লামেন্টের হাত পা আমরা বেঁধে দিতে পারি না এই পার্লামেন্টে কোনো আইন প্রয়োগ করে, সেটা পৃথিবীর বিধানে নাই। সুতরাং কনস্টিটিউশনের এই সমস্ত 2টা 7A and B হাইকোর্টে এই 5ম সংশোধনের বিরুদ্ধে যে রিট মামলা হয়েছে, সেখানে এটাকে নাল অ্যান্ড ভয়েড বা আনকনস্টিটিউশনাল বা আল্ট্রা ভায়োলেন্স কনস্টিটিউশন বলা হলো, এবং বলা হলো নন অ্যাস্ট, অ্যাজ ইফ এটা ছিলই না সংবিধানে। গেল, এর বিরুদ্ধে কথা আর বলবো না। সংবিধানের তফসিল সংক্রান্ত একই সাথে বলে ফেলেছি দফা 5। দফা 7 রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে তো আমি বলেছি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সর্বশক্তিমান আল্লাহর উপরে, মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছে 5ম সংশোধনীতে, সেটা আমরা পুনর্বহাল করবো। মাননীয় স্পিকার, এটাই আমাদের ঘোষণা।
হ্যাঁ, তার সাথে জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক সামাজিক সুবিচার ইত্যাদি আছে, সমাজতন্ত্রও আছে। এবং সেটা ছিল পঞ্চম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়ার সময় যেটা নেওয়া হয়েছিল, সেটা আলোচনা করতে পারি আমরা। তারপরে সংস্কার কমিশনে একটা প্রস্তাব তারা দিয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতি উল্লেখ করা যায় কিনা। আমরা বললাম যে খুব যায়। এখানে সাম্য, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এটা একটা নিরীহ প্রস্তাব এবং ভালো প্রস্তাব, আমরা এটা গ্রহণ করতে পারি মাননীয় স্পিকার। রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্রপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আমরাই বলেছি যে উচ্চ কক্ষ গঠিত হলে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে নিরপেক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন হবে। আমাদের প্রস্তাব, আমরা এগুলো গ্রহণ করতে পারি। এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের মধ্যে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, সেটা আমাদের প্রস্তাব। এটা দফা 11। হ্যাঁ, দফা 14 নিয়ে কথা বলতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। যদিও গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে তিনি জানতেন বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত, হয় তাকে অথবা কোনো কিছু হলে তার অবর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী এই দেশের মানুষ বানাবেন। জেনে শুনেও তিনি বলেছেন নো, 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রীর মেয়াদ হতে পারবে না, যত মেয়াদেই হোক, যতবারই হোক সংবিধান সংশোধন করেন। আমি প্রস্তাব দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে, সবাই রাজি হয়েছে, কোনো নোট অফ ডিসেন্ট নাই। কেননা আমরা চাই না ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা একদলীয় রাষ্ট্র ব্যবস্থার এবং পার্লামেন্টারি স্বৈরাচারের কোনোদিন আর উৎপাত না হোক, উৎপত্তি না হোক, এখানেই শেষ। সেটাকে আপনারা প্রশংসা করবেন না, আমি মনে করছিলাম বিরোধী দল থেকে হাততালি পাবো। একবার তো দিবেন, টেবিল চাপড়াই দেন। আচ্ছা, আমার সময় চলে যাচ্ছে, মাননীয় স্পিকার আপনি একটু খেয়াল রাখবেন। প্রধানমন্ত্রী একই সাথে লিডার অব দি হাউস হতে পারবেন কি পারবেন না প্রশ্ন উঠছে, দলীয় প্রধান হতে পারবে কি পারবে না প্রশ্ন উঠছে। দফা 15 এই জুলাই জাতীয় সনদের এখানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখানে আমার মনে হয় আমরা যেটা দিয়েছি যে প্রধানমন্ত্রী ট্রেডিশন মাফিক, এটা ডেকোরেটিভ, লিডার অব দি হাউস, এটা কোনো মন্ত্রিত্ব না, হাউসকে লিড করতে হয়, ডিসিশন দিতে হয়, সেটা থাকতে পারে। জামাত ইসলামের বন্ধুরা বলছিলেন হ্যাঁ এটা বোধহয় থাকা যায়। তবে দলীয় প্রধান বোধহয়, আমরা বললাম যে দলীয় প্রধান থাকলে পৃথিবীর বিভিন্ন দেশে ডেমোক্রেটিক প্র্যাকটিস, শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার কারণে কি তার প্রধানমন্ত্রিত্ব হওয়াটা হরণ করা যায়? সেটা তার ডেমোক্রেটিক রাইট। সুতরাং আমরা বলেছি দলীয় প্রধান প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেটা তার রাইট, তার ডেমোক্রেসির উপর, গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না। সুতরাং আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আশা করি আপনারা হাততালি না দিলেও মোটামুটি সম্মত থাকবেন। যাই হোক, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে 21টা দফা আছে মাননীয় স্পিকার। দফা নম্বর 16, এখানে এই 21টা দফার মধ্যে আমরা তো সবাই বললাম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই। এই জন্যই দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কিন্তু গঠন প্রণালী নিয়ে 2-1টা দফায় বিরোধী দলীয় বন্ধুদের সাথে আমাদের একটু আলোচনা প্রয়োজন। আমরা বলেছি সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গঠন করব, কিন্তু রাষ্ট্রপতি যে লাস্ট অপশন আছে, রাষ্ট্রপতিকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আর সুযোগ দিতে চাই না, আমাদের প্রস্তাব। কিন্তু সর্বশেষ পদ্ধতি হিসাবে জুডিশিয়ারিকে বাদ রেখে আর কোনো বিকল্প প্রস্তাব আমরা নিতে পারি কি না সেটা আমরা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে বের করব। এখানে ওনারা একটা ভোটিং ব্যবস্থা করতে বলেছিলেন, এটাকে কি একটা যেন ভোট বলা, আমি ভুলে গেছি। হ্যাঁ, কি একটা ভোট যেন বলেছিল এটা আর কি, হ্যাঁ, র্যাঙ্ক চয়েস ভোট। আমরা যে র্যাঙ্ক চয়েস ভোটের মধ্যেও গাফলতি আছে। সুতরাং আমরা জাতীয় সংসদে এই বিষয়টা আলোচনা করি, একটা বিষয় আমরা বের করতে পারবো, সেই জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক নিয়ে কোনো কারো দ্বিমত নাই। যাই হোক মাননীয় স্পিকার, এরপরে আসলো দ্বিকক্ষ বিশিষ্ট আসন সৃজন। এটা তো বললাম দ্বিকক্ষে 100 সদস্য, আমরা সবাই রাজি, এবং দ্বিকক্ষের এখতিয়ার নিয়ে, গঠন প্রণালী নিয়ে
কিছু একটু বিরোধ আছে, সেটা আমরা এখানে আজকে বড় প্রশ্ন হিসেবে দেখছি যে দ্বিকক্ষের ক্ষমতা একটু আগে আমি আলোচনা করেছি, সংবিধান সংশোধনী ওখানে যাবে না, বাট আইন প্রণয়নের একটা পর্যায়ে এখান থেকে আইন ওখানে যাবে, তারা আলোচনা করবে, 1 মাস সময়ের ভিতরে হয় সিদ্ধান্ত দিবে, সুপারিশ করবে, অথবা ফেরত দিবে, সেই পর্যন্ত আমরা একমত। কিন্তু সংবিধান সংশোধনের বিষয়ে আমরা উচ্চকক্ষের এখতিয়ার রাখতে চাই না। আর কোন পদ্ধতি গঠন প্রণালী হবে, ওনারা বললেন প্রপোর্শনেট, আমরা বললাম আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, আসনের অনুপাতে যা হবে তাই আমরা পাবো, এখানেই হচ্ছে দ্বিমত। আসন আলোচনা করি। তারপরে আসলো মাননীয় স্পিকার নারী সদস্যের বিষয়ে, আমরা বললাম যে আসুন 50টা নারী সদস্যের আসন রিজার্ভ রাখি, মোট সদস্য আমরা 100 উন্নীত করবো, ক্রমান্বয়ে 10% করে আমরা বাড়াই, না প্রথম সংসদে, এই সংসদে 10% আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসি, পরে 5% করে করে বাড়বে। কিন্তু ওনারা সম্মত হলেন, কিন্তু একজনকেও নমিনেশন দিলেন না মাননীয় স্পিকার এইবার 5%। যাই হোক, আমি এটা শিকায়ত করতে চাই না, ভবিষ্যতে দিবেন আর কি, এইবার হয়তো অফিস। তারপরে দফাতে এসে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন, আমাদের মানে প্রধানমন্ত্রী, আমি উপস্থিত ছিলাম, মানে বিরোধী দলীয় নেতাকে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন শুরু করি, চলেন ডেপুটি স্পিকারটা আপনারা নেন, নাম দেন। সর্বশেষ শুনলাম ওনারা একটা প্যাকেজ ডিল করতে চান, সিঙ্গেল করবেন না। তা এখন তো ট্রেন চলে গেছে মাননীয় স্পিকার, আমরা তো দিতে চেয়েছিলাম আগের থেকে অ্যাকশন। এখন আসুন সংবিধান সংশোধন করার পরে আমরা ডেপুটি স্পিকারের 2টা পদ সৃজন করলে একটা আপনারা পাবেন, আপার হাউসেও পাবেন, লোয়ার হাউসেও পাবেন, সংশোধন না করলে কোত্থেকে পাবেন। তবে স্থায়ী কমিটির সভাপতি হিসাবে 4টা সংসদীয় কমিটি, গুরুত্বপূর্ণ কমিটি সহ অন্যান্য কমিটিগুলোতে সভাপতি বিরোধী দলীয় সদস্যদের থেকে হবে, আসনের অনুপাতে যা পান। এখন মাশাআল্লাহ আপনারা তো 68টা পেয়েছেন, আরও মিলে হয়তো 77টা হয়েছে, ভালোই পাবেন। আসুন আমরা এটা সংসদে আলোচনা করে ঠিক করি, এগুলাই তো আমরা নিতে চেয়েছি। এবং 70 দফা 70 অনুচ্ছেদ জাতীয় সংসদের, এইটা নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ খুবই উৎফুল্ল। আজকে আমি আমাদের মাননীয় সদস্যকে বলছিলাম যে যা মন চাই বলেন, আজকে 70 বিধি আপনার জন্য উন্মুক্ত, কারণ এখানে নাই। আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন 4টা ক্ষেত্র বাদে, 2টাতে সবাই একমত হয়েছিল, আস্থা ভোট এবং অর্থ বিল। আমরা বলেছিলাম না, এর বাইরে আর 2টা থাকা দরকার, সংবিধান সংশোধনী বিল এবং যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত যে জরুরি অবস্থা হবে সেই সময় যেন দলের বিরুদ্ধে ভোট না দিতে পারে, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা জড়িত, উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি, এই 2টা রাখেন। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, সেই হিসাবে যাব। বাকি সব বিষয়ে মাননীয় সংসদ সদস্যগণ, আন্ডার দি সান এনিথিং ইউ ক্যান ডিসকাস হেয়ার, কোন দল আপনার বিরুদ্ধে, সরকারি দল কোনো ব্যবস্থা নিতে পারবে না, বিরোধী দল ব্যবস্থা নিতে পারবে না, সংসদ সদস্য বল বহাল থাকবে, এই সংসদ এলাইভ হবে। যাই হোক, এরপরে বাকি যে সমস্ত বিষয় আছে নির্বাচন ব্যবস্থা বিষয়ে, এটা আমরা তো বললাম যে আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করব, সবাই মিলে আলাপ আলোচনা করে। এখানে স্পিকার সভাপতি থাকবে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আরেকজন সদস্য থাকবে, সেকেন্ড বিরোধী দল না জুডিশিয়ারির একজন, আমার ঠিক মনে নাই, সবাই মিলে থাকবে। এখানে কোনো সরকারি দলেরও প্রাধান্য থাকবে না, বিরোধী দলেরও প্রাধান্য থাকবে না। এমন একটা নির্বাচন কমিশন আমরা গঠন করব যে নির্বাচন কমিশনকে নির্বাচনকালীন সময়ে কেউ আর প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদেরই প্রস্তাব ছিল এই যেগুলা বলে সাংবিধানিক সংস্থাসমূহে নিয়োগের ক্ষেত্রে যে এনসিসি করার কথা ছিল, আমরা যে এনসিসি লাগবে না, আসুন এটা এখানেই আনি। তারপরে অন্যান্য সাংবিধানিক কিছু প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলা হয়েছে, আমরা বললাম যে এটা আমরা স্ট্রং আইন করি, শক্তিশালী আইন প্রণয়নের মধ্য দিয়ে সেগুলো আমরা ব্যবস্থা নেব। বিচার বিভাগের কথা মাননীয় স্পিকার কি বলবো, এখন বিচার বিভাগের কথা বললে তো অসম্ভব ব্যাপার। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা অপশন থাকুক, যাতে আর কোনোদিন আগের মতো যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে কি যেন এটা শপথবদ্ধ রাজনীতিবিদদেরকে আমাদের আর যেন দেখতে না হয়। আমরা সেই জন্য বলেছি প্রধান বিচারপতি হবে অ্যাপিলেট ডিভিশন থেকে নিযুক্ত। আগে সংবিধানে এটা ওপেন ছিল, কোত্থেকে নিযুক্ত হবে সেটা নির্ধারিত ছিল না। আমরা বলছি আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে নিতে হবে। আর 2টা অপশন থাকতে হবে, জ্যেষ্ঠতম 2 জনের মধ্য থেকে প্রধান বিচারপতিকে নিয়োগ করতে হবে। এগুলো খুব সামান্য বিষয়, আমরা ডিসকাস করে এখানে একমত হতে পারি, যেটা জুলাই জাতীয় সনদে ছিল। এখন অন্যান্য বিষয়ের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়,
তাহলে আসুন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলি। আজকে বিচার বিভাগের স্বাধীনতা দেখেন, আজকেও একটা পত্রিকায় এসছে, মাননীয় স্পিকার আমি এখানে হয়তো দেখালে ওটা ভুল হবে না, কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়। আমরা বলেছিলাম আর্টিকেল 116 অনুসারে আপনি সংবিধান যেটা আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে, যে ইন কনসালটেশন অফ দি প্রেসিডেন্টের যেটা ক্ষমতা, ইন কনসালটেশন অফ দি চিফ জাস্টিস, সেটা ওই পোর্শনটা আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে মানি। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটা করলেন, কারোর সাথেই আলাপ আলোচনা করলেন না। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এখানে যদি আমরা আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করি শক্তিশালী, সেটাই কি ভালো হতো না? এটাকে আমরা সংবিধানেই রাখতে হবে। আর বলা হলো যে সুপ্রিম কোর্ট না হাইকোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স নিজেই আর্টিকেল 95 এবং 98 ভায়োলেশন করে বসে আছে। কাউন্সিল এবং আর কি কি যেন করেছে, কিভাবে তারা ইন্টারভিউ নেবে, কাকে কাকে নিয়োগ করবে, বয়সসীমা কোথায় হবে, যেগুলো আছে সংবিধানের সেই আর্টিকেলগুলোকে যদি আপনি চেঞ্জ না করেন, অ্যামেন্ডেড না করেন, জুডিশিয়ারিকে সেটা ভায়োলেট করতে পারে। এই কথাগুলো আমরা বলেছিলাম এটা জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের উপরে ছেড়ে দেন। আমরা সেখানে আলাপ আলোচনা করে আইন প্রণয়ন করে তারপরে সেই অ্যাপয়েন্টমেন্ট এনাক্টমেন্টটা আনবো এবং সুপ্রিম কোর্টের এই যে সচিবালয় আইনটা আনবো। এখনো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগ আইন এই পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাশ করব। আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি আমরা চাই, বাট সুভারেনিটি অফ দি জুডিশিয়ারি আমরা চাই না। সার্বভৌম একটাই, সার্বভৌম জনগণ, সার্বভৌম এই কান্ট্রি, সার্বভৌম এই হাউস অফ দি পার্লামেন্ট। আর কোনো সার্বভৌম অথরিটি থাকতে পারে না, কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আপনি কি আরো বলতে চান? আচ্ছা, 3 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো আপনাকে। যাই হোক, আমার তো ফ্লুটাই নষ্ট হয়ে গেল। আমার স্পিকার এখন আমি আর কি বলতাম, যদি আপনি 3 মিনিটে শেষ করেন। সময় দেন তাহলে 5 মিনিট দিতে পারেন, আমি একটু সাম আপ করি। আচ্ছা, 5 মিনিটে বলেন, শেষ করেন। আচ্ছা মানে স্পিকার এখন থেকে কোনো, যাই হোক আমি আর এই সমস্ত জায়গার মধ্যে যাব না, সময় শেষ। আর আইন অধ্যাদেশ বিধি বিধান এগুলো প্রণয়নের মাধ্যমে এইখানকার 47-এর পরে বাকি যা কিছু আছে জুলাই সনদের সবকিছু বাস্তবায়ন করা যাবে। আইন নিয়ে, কানুন নিয়ে, বিধিবিধান নিয়ে সংবিধান, এইখানে তো সংবিধান পরিবর্তন করতে হবে না, সুতরাং এই পার্লামেন্টে আমরা আলোচনা করবো মাননীয় স্পিকার। সুতরাং এই জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ। চলে গেছে, টোটাল চলে গেছে। মাইকে পুরো হাউসের মাইক নাই। মাননীয় মন্ত্রী, আমার মাইকও বিভ্রাটের শিকার। আপনি তো মোটামুটি বলেছেন। এখন রাত 9:30 বাজে। আপনার কি কোনো কথা বাকি আছে এখন? আমার তো মনে হয় ইউ হ্যাভ কাভার্ড অল দ্য পয়েন্টস। এটা হয়তো রেকর্ড হবে না, তবে যা বলতে চাই তা বলি। মানে স্পিকার আমরা আসছে, মানে স্পিকার শোনা যায় কিনা আমি জানি না, গেলে না যাক, মানে স্পিকার কোনো অসুবিধা নাই। মাননীয় মন্ত্রী শুনতে পাচ্ছেন আপনার কথা। 3-4 মিনিট অপেক্ষা করলে হয়তো এটা রেস্টোর করতে পারবে। ঠিক আছে মানে স্পিকার, আপনি যখন রুলিং দিয়েছেন 4 মিনিটই বলবো। মানে স্পিকার সারাদিন বলে যে অনেকে সারা রাত রামায়ণ পড়ে সকালবেলা, এখন আমাদের আমার মনে হয় সব পয়েন্টই আপনার বলা হয়েছে।
এখন আমি কনক্লুড করে মানুষকে দিই। আমি বলতেই পারলাম না, আপনি কেমনে বুঝবেন বলাই। আরে ভাই খালি গলায় বলতে আচ্ছা ঠিক আছে, মানুষকে আমাকে একটু ইন্টারফিয়ার না করলে আমি বলতে পারবো। গড়িটা এখন থেকে শুরু করে, এখন 7 খণ্ড রামায়ণ পরে যদি সকালবেলা আমার বন্ধুরা বলে শুনে সেটা যাচ্ছে। কার বাপ, বললাম। সেই অবস্থায় হয়ে যাচ্ছে। কোথায় জুলাই আদেশ আর কোথায় জুলাই সনদ? আমরা জাতিকে পরিষ্কার করতে চাই, জুলাই জাতীয় সনদ 2025 যেটা স্বাক্ষরিত হয়েছে, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সকল বন্ধুরা স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষর নোট অফ ডিসেন্ট সহ এনসিপি অবশ্য পরে করেছে, নির্বাচনে করেছে তো বটে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। যেটা বলছে যে জুলাই আদেশ ইট ইজ নো অর্ডার, এটা লেজিসলেটিভ ফ্রড, এটা কালারেবল লেজিসলেশন, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, সেটা কোনো অর্ডার নাই। আমার এক বন্ধু বললেন রাষ্ট্রপতিকে আমি ফোন করতে পারি কিনা। আপনিও তো ফোন করতে পারেন। কে বলছে রাষ্ট্রপতির সাথে জনগণ কথা বলতে পারবে না? এটা তো এমন বিষয় না যে রাষ্ট্রপতির সাথে আমরা কথা বলতে পারবো না। দেশেরই তো রাষ্ট্রপতি, আপনারা তো তার কাছেই শপথ নিয়েছেন এক সময়, কেউ কেউ উপদেষ্টা হিসাবে। আমরা মাননীয় স্পিকার এখানে সংবিধান মেনে এসেছি। জিজ্ঞেস করেন প্রত্যেকটা সদস্যকে, তারা যে ফর্মে শপথ নিয়েছে, এটা 148 অনুচ্ছেদ অনুসারে, 3য় তফসিল অনুসারে ছাপানো শপথ। যার কাছে শপথ নিয়েছে সংবিধান অনুসারে, তার কাছে শপথ নেওয়ার কথা। যার কাছে স্পিকার, ডেপুটি স্পিকার নাই, প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়েছে। এটাও এখানে আমরা সংবিধান মেনে এসেছি। আমরা এখানে এসছি, এই সংসদে সেশন ডিক্লেয়ার করেছে রাষ্ট্রপতি, এটাও সংবিধান অনুসারে এখানে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করেছে, স্থান নির্ধারণ করেছেন। 73 অনুচ্ছেদ অনুসারে তিনি এখানে ভাষণ দিয়েছেন, এগুলো সংবিধান অনুসারে এসছেন। আমরা যে রাষ্ট্রপতির ভাষণের উপরে আজকে আলোচনা করছি, এইটাও তো সংবিধান মেনে আলোচনা করছি মাননীয় স্পিকার। সব কিছুতেই আমরা সংবিধান মানছি, আর এখন সংবিধান ভালো লাগে না এই বক্তৃতা মাননীয় স্পিকার শুনতে চাই না। আমার সময় কি শেষে আরো আছে তো মাননীয় স্পিকার, 1 ঘন্টা 1 মিনিট 55 সেকেন্ড আছে। শুনলেও কি আর না শুনলেও কি আমি বলে যাই? তারপর মাননীয় স্পিকার, কথা হচ্ছে সংবিধান যেখানে যেখানে সুবিধা সেখানে সেখানে মানলাম। সংবিধান মানতে মানতে সাংবিধানিক উঠে নির্বাচিত হয়ে এখানে আসলাম, সাংবিধানিকভাবে শপথ নিলাম, সাংবিধানিকভাবে এখানে আলোচনা করছি, সাংবিধানিকভাবে এমপি হয়েছি এবং সংবিধান অনুযায়ী এখানে আলোচনা করছি, সমস্ত কিছু রুলস অ্যান্ড প্রসিডিওর মানছি। আর এখানে বলছে যে সংবিধান কি জনগণের অভিপ্রায়ের উপরে? ধন্যবাদ, Yes, মাননীয় মন্ত্রী। সংবিধানে জনগণের অভিপ্রায়কে ধারণ করার জন্যই আমাদেরকে সংবিধান, আমরা সেই অভিপ্রায়কে সম্মান করার জন্য সংবিধানের সম্মান করতে চাই। মাননীয় স্পিকার, সুবিধা করতে পারলাম না এত ষড়যন্ত্রের মধ্যে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়